যে যার বিরুদ্ধে মানে যিনি নির্যাতিতা এটা তিনি, তা নয়। এই যিনি বক্তব্য রাখছেন ইনি আরেক ব্যক্তি, অর্থাৎ তাদের আলাদা আইডেন্টিটি রয়েছে। তার কাছে আমরা যখন জিজ্ঞেস করি, সেও বলে ওই রুমে ডেকে, অর্থাৎ যে রুম হাসপাতালের রুম সরকারি অর্থে তৈরি হয়েছে, সেই রুমে ডেকে তার সঙ্গেও নোংরা ব্যবহার করা হয়েছিল। এটা একদিনের ঘটনা নয়, দীর্ঘদিন ধরে এটা চলতো। আর যদি ফাঁস করে দেওয়া হয়, কি করা হবে? বাবা মাকে খুন করা হবে। আমি আবার বলি, বাবা মাকে খুন করা হবে। আমি সুপ্রিয়র কাছে যাব, কিন্তু তার আগে একটা বিরতি নিয়ে নেব, তাহলে সুপ্রিয় ফ্রি ফ্লোয়িংলি বলতে পারবে। সুপ্রিয়, আমি যাব। এটা একদম ঠিক যে অপরাজিতা বিল রাজ্য আর্যিকর ঘটনার পরে তার বিধানসভায় পাশ করে, সংখ্যাগরিষ্ঠতায় পাশ হয়, বিলটি পরবর্তীকালে ক্যারি ফরওয়ার্ড হয়, আটকে যায়, কার্যত ইমপ্লিমেন্টেশন হয়নি, আইনে পরিণত হয়নি। দেশের ন্যায় সংহিতা থাকা সত্ত্বেও রাজ্য যদি এরকম কোনো স্পেশাল রিকুইজিশন আনে, তার ক্ষেত্রে কী হয়? আমি সেই তর্কে যাচ্ছি না, এখন সময়টা অনেক সীমিত। আমার প্রশ্ন হচ্ছে, এই ধরনের মানসিকতা বারবার কোথায় দেখতে পাওয়া যাচ্ছে? কোনো সময় হাসপাতালে, কোনো সময় কলকাতার বুকে থাকা সুপার স্পেশালিটি, আবার হাসপাতালে, কোথাও দেখা যাচ্ছে ল কলেজে, অর্থাৎ সরকারি প্রতিষ্ঠানগুলোকে কেন্দ্র করে এই ধরনের অভব্য, অবর্ণনীয়, জঘন্যতম অপরাধ ঘটাচ্ছে অপরাধীরা। আমার দোষ পুলিশকে দেওয়ার নেই, তাদের নিয়ে প্রশ্ন নেই, প্রশাসনকে যারা স্ট্রেচারে রয়েছেন তাদের নিয়ে কোনো প্রশ্ন নেই, কিন্তু এই সাহসিকতাটা, এই সাহস এরা পাচ্ছে কোথা থেকে? এই সাহস পাচ্ছে মুখ্যমন্ত্রী কিছু স্টেটমেন্টের পক্ষ থেকে। 2012 সালের পার্কস্ট্রিট থেকে শুরু, 2013 সালে কামদুনি, তারপরে কাকদ্বীপ, তারপরে সিউড়ি, তারপরে 2022-এ হাঁসখালি, এবং তার পরবর্তীকালে একদম লেটেস্ট যদি বলি তাহলে ওই আরজি করের যে ঘটনা, বহু প্রচলিত। সেখানে কী কী বাণী তিনি, তার মুখবাণী তিনি বলেছিলেন আমরা সকলেই জানি। চারিত্রিক দোষ থেকে শুরু করে, লাভ অ্যাফেয়ার্স থেকে শুরু করে, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো ভুল করে ফেলেছে থেকে শুরু করে, কাউকে পুরো রেপ হলে 40,000, অল্প হলে 18,000, এই ধরনের বক্তব্য মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে যখন আসে, স্বাভাবিকভাবেই এই ধরনের বাটপাট যারা এই ধরনের হসপিটালগুলোকে নিজেদের নিয়ন্ত্রণে, কোনো এক সুপারের অলিন্দে থাকা, ক্ষমতা অলিন্দে থাকা এই ধরনের বাটপাটগুলো, এটা আরজি করেও আছে। এটা আপনার যতগুলো সুপার স্পেশালিটি হসপিটাল, মুখ্যমন্ত্রী 46টা নাকি সুপার স্পেশালিটি হসপিটাল দিয়েছিলেন, আমাদেরকে বলেছেন উন্নয়নের, এটা হচ্ছে এক কথা, হচ্ছে উন্নয়নের বাতির নিচে নিরাপত্তা আজকে অন্ধকারে, যে উন্নয়ন আমরা চোখে দেখতে পাই না। তো সুতরাং এগুলো হওয়ারই ছিল, এগুলো হচ্ছে। দ্বিতীয় যে প্রশ্ন, এখানে স্যার যে কথাগুলো এখানে বললেন, আমি জাস্ট টাচ করে যাচ্ছি। অ্যাজ এ ল স্টুডেন্ট আমি এটা জানি যে অপরাজিতা বিলে আলাদা করে মুখ্যমন্ত্রী কিছু আনেননি। অ্যাজ এ বিএনএসের যা ধারা ছিল, যে প্রভিশনগুলো অলরেডি বিএনএসে রয়েছে, যেটাকে আমরা আগে 376-এ জানতাম হচ্ছে রেপ, এবং 376D যেটা রেপ অ্যান্ড মার্ডার, সেখানে অলরেডি বিএনএসএ 64 এবং 70-তে যেটা গ্যাং রেপ হিসাবে গণ্যিত হচ্ছে, যেটা আরজি করের ক্ষেত্রে এখানে হচ্ছে নিম্নলিখিত হয়েছিল, এফআইআর করা হয়েছিল, সেখানে আলাদা করে মুখ্যমন্ত্রী প্রভিশন কোনো কিছু নতুন করে আনেনি, তিনি মৃত্যুদণ্ড চেয়েছেন। অলরেডি সুপ্রিম কোর্টের রায় একটি ঘটনাতে বিএনএস 66-এ এই ধরনের মৃত্যুদণ্ড সুপ্রিম কোর্ট দিয়েছেন। আলাদা করে নতুন কিছু করবার ওখানে প্রভিশন কিছু ছিল না, তাই আটকে থাকুক বা না থাকুক বিএনএস এই প্রভিশনগুলো আছেন। আমরা দাবি করেছিলাম বিভিন্ন সময় যে এখানে ফাস্ট ট্র্যাক কোর্টগুলোকে বাড়ানো হোক। মুখ্যমন্ত্রী গত 14 বছরে সেই ফাস্ট ট্র্যাক কোর্টগুলোকে বাড়ানোর জন্য কোনো ইনিশিয়েটিভ নেননি। কেন নেননি এটা মুখ্যমন্ত্রী বলতে পারবেন নিশ্চিতভাবে, এখনও তার উত্তর আমরা পাইনি। শেষ যেটা আমি বলবো সেটা হচ্ছে, দেখুন, ক্রিমিনালরা ক্রিমিনালিজমের মধ্যে দিয়েই থাকবে। ক্রিমিনালের এই যে মানসিকতা, যে মনোবিদ ডাক্তারবাবু যিনি বললেন, তার বক্তব্যকে আমি কিছুটা জায়গায় সমর্থন এই জন্য করি, যাদের মানসিকতা হয়ে গেছে যে আমরা দোষ করলে সাজাটা আমরা যারা জেনে যাচ্ছি আগেই, এবং কোথাও না কোথাও আমাদেরকে ব্যাক করবার একটা প্রভিশন এখানে রয়ে আসছে প্রত্যেকটা বছর ধরে আমরা দেখছি থ্রু আউট দ্য ইয়ার্স। কেন? কেউ বলে দিচ্ছে ছোটো বাচ্চারা ভুল করে ফেলেছে, হতেই পারে। শরীর থাকলে যেমন জ্বর হয়, তেমন নাকি একটু আধটু রেপও হয়। এটা আমি বলছি না, তুমি বলছো না, স্যার বলছেন না, চন্দনদা বলছে না, কে বলেছিলেন? মুখ্যমন্ত্রী। তাহলে সর্বোচ্চ নেত্রী, সর্বোচ্চ প্রশাসনিক প্রধান, তিনি যখন এই ধরনের মন্তব্য করেন, বাচ্চাদের মতো মন্তব্য করেন, তার অনেক মন্তব্যের সাথে এটাও একটা গুরুত্বপূর্ণ মন্তব্য না। কিন্তু তিনি তো আইন কঠোর করবার কথাও বলছেন সুপ্রিয়। আইন কি আলাদা করবেন, কঠোর করতে বলছেন এক মাসের মধ্যে। না, আমি তো বলে দিলাম অপরাজিতা বিলের উনি এটার বাইরে কি চাইছিলেন। আমি তো বলছি স্যার যেটা বললেন যে 30 দিনের মধ্যে টাইম বাউন্ড, ওটাই বলছি, 30 দিনের মধ্যে চার্জশিট জমা দেওয়ার কথা। তো বিএনএস এর মধ্যে অলরেডি এর প্রভিশন আছে, এনহ্যান্স পানিশমেন্টের কথা, তো বিএনএস এর মধ্যে এটা প্রভিশন আছেন, স্যার নিশ্চিতভাবেই জানেন। উনি মুখপাত্র হিসেবে এখানে বসছেন, তাই আমি ওনার ওই সত্যটাকে আমি গুরুত্ব দেবো না, এটা নয়, উনি জানেন এটা। এবং অপরাজিতা বিলকে যেভাবে সামনে রাখা হয়েছিল জাস্ট একটা হাইলাইটেড ওয়েতে, যে আমি একটা বিল আনছি তৈরি করে, দেখো ধর্ষকদের বিরুদ্ধে আমি পথে নামছি,
তাহলে আপনি যখন ধর্ষকদের বিরুদ্ধে পথে নামছেন মাননীয়, নিশ্চিতভাবে আমরাও আপনাকে এটাই চাইছিলাম। তারপরে আপনার এই স্টেটমেন্টগুলো যখন আমরা দেখি না, তখন আমরা গুলিয়ে ফেলি। একদম এসো, একেবারে ঠিক। এই বক্তব্যের জন্য আমি চন্দনদার কাছে আসবো। চন্দনদা, এই ধরনের বক্তব্য, আমি সেটা কতটা অপরাধ মনস্কতার জন্ম দেয় আমি জানি না, কিন্তু কি করে অপরাধীরা সরকারি প্রশাসনিক জায়গাগুলোকে সেফ শেল্টার বলে ভেবে নিচ্ছে? এটা ভয়াবহ একটা মারাত্মক প্রবণতা। এবং যেটা ঘটনাক্রম বলছে, কোনো একটা ঘটনার পরে লোকে মুখ খুলতে শুরু করে, দিনের পর দিন এই ঘটনাগুলো চলছে। এবং এই ক্ষেত্রে যারা হসপিটালের একদম প্রিন্সিপাল, যারা সুপার, তাদের জড়িত, মানে আরজি করের ক্ষেত্রে তো তার মানে হাজতবাস চলছে এখনো। মানে এটা কি করে সম্ভব? মানে আমি বলতে চাইছি, এই ধরনের আচ্ছাদন যদি দিয়ে রাখা হয়, তাহলে কোন হাসপাতালে কোথায় কিভাবে, তো সিসিটিভি লাগিয়ে অপরাধীকে ট্রেস করাও সম্ভব হবে না কখনো। দেখো, মানসিক দৃষ্টিকোণ থেকে আমরা যে আলোচনাটা করছি, এখানে একটা লিগ্যাল পারভিউ সকলেই করছেন খুব স্বাভাবিক অর্থে। প্রসূনবাবু দীর্ঘদিনের প্রশাসনিক অভিজ্ঞতা, উনি আইনকে ব্যবহার করেছেন। সুপ্রিয় আইনের ছাত্র, আইনবিদ, ইনফ্যাক্ট ও খুব ভালো প্র্যাকটিস করে, এবং তার সাথে ডাক্তার রঞ্জনবাবু আছেন। এখন প্রশ্নটা হচ্ছে যে আমাদের প্রত্যেকের দৃষ্টিভঙ্গিগুলো কি। তুমি একেবারে বেসিকে যদি যাও, যে কথাগুলো এনকারেজমেন্ট, সেই কথাগুলো ডিসকারেজমেন্টও হতে পারে। মানে আমি কি বলতে চাইছি, দেখো, তুমি শুরু করছো খুব স্বাভাবিকভাবে, মুখ্যমন্ত্রী এখানে বিভিন্ন সময় এই যে ভাষাগুলো ব্যবহার করেছেন, তাতে সম্ভবত যুব শ্রেণীর মানসিকতা, সামাজিক দায়বদ্ধতা, এগুলোকে নিয়ে যথেষ্ট হালকা চালে। ইনফ্যাক্ট তাদের একটা কালচারাল অ্যাম্বিট তৈরি করেছেন, যেখানে ভীষণ হালকা একটা মানসিকতা তৈরি হয়েছে। অ্যাট দি সেম টাইম এটা বুঝতে হবে যে আমি শুধু মুখ্যমন্ত্রীর কথা বলছি না, আমি বলছি এগুলো দোষের। দের ইজ নো ডাউট অফ ইট, কারণ এগুলো কোথাও কোথাও প্রচ্ছন্ন মদতের কাজ করে। অ্যাট দি সেম টাইম এই মুখ্যমন্ত্রী বা আমার রাজ্যে বা অন্য রাজ্যে তারা অনেক ভালো কথাও বলছেন, তারা অনেক ভালো হওয়ার কথা বলছেন, তারা বিভিন্ন ছাত্র সমাজের কাছে গিয়ে তাদের আদর্শ তুলে ধরার কথা বলছেন। এখন প্রশ্নটা কি, কথা বলা কোনো একটি জায়গায় সাজানো ঘটনা, আমিও বলেছি, সেই সময় বলেছি ওই 12 সালে, সাজানো ঘটনাটা একটা মারাত্মক অন্যায়। এবং ঠিক কামদুনিতে ওই মৌসুমীদের আন্দোলনের ক্ষেত্রেও আমরা বলেছি যে কোনো একটি মাওবাদী আখ্যা দিয়ে দেওয়াটা মারাত্মক অন্যায়, তার কারণ একটা ডাইভার্ট হচ্ছে। তাহলে তুমি কোন সিস্টেমটা তৈরি করছো? সিস্টেমটা তৈরি করছো একটা পারভার্টেড কালচার, যেটা তুমি আইন দিয়ে সামলাতে পারবে না। পারভার্টেড কালচারটা কোথায় তৈরি হচ্ছে? অর্থাৎ আইন যেখানে স্লো বা স্লথ, অ্যাট দি সেম টাইম সমাজ যেখানে রক্ষকের ভূমিকা নিতে পারে না, এবং প্রশাসন যেখানে তার দায়বদ্ধতা, প্রতিশ্রুতি পালন করতে পারে না, তার মাঝখান থেকে যে ব্যাড এলিমেন্টসগুলো তৈরি হয়, তারা হচ্ছে ওই আরজি করের সঞ্জয় রায়, তারা হচ্ছে ওই মনোজ, না কি নাম ছেলেটির, মনোজিৎ সম্ভবত, এবং তারা হচ্ছে এই আজকে কে আব্বাস না কে, মানে আমরা খুব স্বাভাবিক অর্থে বলি, এদের নাম মনে না রাখাটাই ভালো। ইনফ্যাক্ট যদি মনে রাখতে হয়, আইডেন্টিফাই করতে হয়, এরা অপরাধ মনস্ক মানুষ, সমাজের ক্ষতিকর। এখন এই পর্যন্ত গিয়ে আমি থেমে যেতে পারি, তাহলে প্রশ্নটা কোথায়? আগে কোথায়? আগের প্রশ্নটাই এটা সবথেকে বড় প্রশ্ন, যে এক্ষেত্রে পুলিশের যা ভূমিকা পালন করার, ইন্ডিভিজুয়াল কেস, পুলিশ তো সম্মিলিত কেস করবে না, যার যেভাবে দায়বদ্ধতা আছে সে সেখানে সেইভাবে তার কাজগুলো করবে, কোর্ট তার ভূমিকা পালন করবে। আমরা যে অবক্ষয়টা তৈরি করছি, দীর্ঘদিন রাজনৈতিক পেট্রন তৈরি করছি। তুমি ইলেকশনে যাও, দেখো এখানে নতুনভাবে কিছু বলার নেই। আমি দীর্ঘদিন ছাত্র রাজনীতি করেছি, এবং রাজনীতির ক্ষেত্রে মোর দ্যান 42 ইয়ার্স। এই এত বছর ধরে আমি ছাত্রর যে মানসিকতা, সেটা দেখে আমি বর্তমান তৃণমূল ছাত্র পরিষদের সভাপতিকে আমি সরাসরি বলেছিলাম, এবং অন ক্যামেরাও তার সামনে বলেছিলাম, যে তোরা ভুল করছিস, যতদিন না পর্যন্ত নির্বাচন সেটেল করতে পারবি, ততদিন তোরা অন্তত একটা অপরাধকে প্রশ্রয় দিয়ে যাবি, যে প্রশ্রয়ের ফল হয়েছে ওখানে। আমি যার জন্য নাম ধরে তোমাকে বলছি, ইনফ্যাক্ট বহু নেতাকে বলেছি, যারা তৃণমূলের বা বিভিন্ন ক্ষেত্রে বা কিছু কিছু ক্ষেত্রে বিজেপিরও, যারা পেট্রন করছে, কেউ বিধায়ক হয়ে যদি মনে করে এই অঞ্চলের মালিকানাটা আমার, তাহলে ভুল। এই মানসিকতা যারা তৈরি করে দিচ্ছে, সেই মানসিকতায় কোথাও কারো পরিচিতি হতে পারে চিকিৎসক, কারো সমাজকর্মী, কেউ আইপিএস, কেউ আইনকর্মী, আইনবিদ, সবাই আছি। দায়বদ্ধতার ক্ষেত্রে কিন্তু একটা কালচারাল সেট আপ তৈরি হচ্ছে, একটা ভ্যাকিউম তৈরি হচ্ছে। আমরা সবাই বুঝতে পারছি অপরাধ হচ্ছে, কিন্তু অপরাধ মনস্কতার ধারে কাছে আমরা যাচ্ছি না। আমরা বলছি তুমি ভালো হও, বাট
আমরা যে সোসাইটিটা তৈরি করছি, যে সোশ্যাল কন্ডিশনিং তৈরি করছি, তাতে ভালো হওয়ার জায়গাটা নেই। অর্থাৎ আমরা পেট্রন করছি। তুমি একটা কলেজ আমাকে দেখাও যে কলেজে দুর্ভাগ্যজনকভাবে, তুমি এইভাবে দেখো, শুধু মেডিকেল ইনস্টিটিউশনস না, মেডিকেল ইনস্টিটিউশনের অপর্যাপ্ততা একটা সাধারণ কাহিনী, তুমি পাবে না। অর্থাৎ এটা হয় না, এটা হবে না। অ্যাট দি সেম টাইম তুমি কলেজে যাও, পড়ানো হয় না, সময়, শিডিউল, এক্সাম সব কিছুই বাধাপ্রাপ্ত হয়। এই যে র্যাকেট, এই র্যাকেটগুলো মুখ্যমন্ত্রীর কথা শুনছেন না। একদম। এটা তো বাস্তব। আমি আবারও বলে এখানে শেষ করি, মুখ্যমন্ত্রীর কথা শুনছেন না, মুখ্যমন্ত্রী ভালো কথাও বলছেন, কিন্তু মুখ্যমন্ত্রী আলটিমেটলি যে দলকে পেট্রন করছেন, বাঁচাবার চেষ্টা করছেন বা প্রশাসনিকভাবে তার ব্যবহার করবার চেষ্টা করছেন, তার ফল আমাদের এই ছাত্র সমাজের বিপন্নতা। আর খুব স্বাভাবিক অর্থে এই ধরনের র্যাকেটে আব্বাস টাব্বাস এরা তো বেসিক্যালি এরা কে, এরা কারা? এরা হঠাৎ তৈরি হয়ে যাওয়া একটা ইন্টারেস্ট গ্রুপ। সেই ইন্টারেস্ট গ্রুপ প্রশাসনকে খুশি রাখে দলীয় কর্মীদের, দলকে, ঠিক অ্যাট দি সেম টাইম বেশি খুশি রাখে নিজেদের। সেই খুশির পরিমাণটা দেখছো এবং না? সেই খুশির পরিমাণ সেই খুশিটা দেখলে না? একদম